এই লক্ষ্মী শব্দটা মূলত হচ্ছে লক্ষ্য করে। লক্ষ্মী মানে লক্ষ্য করে, উত্তর হবে না, এটা উত্তর হবে না। আর ক্রমাগত তো কোনো সময় কোনো বিশেষণ হচ্ছে না। হাল চাষ করে লাঙ্গল দিয়ে, হাল অর্থ লাঙ্গল, রোকেয়াতে র আছে, রাগেও র আছে, সুতরাং পদ্ম রাগ বললে রোকেয়া হবে। আর পদ্ম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ধারাবাহিক ভিডিও প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এবারে হাজির হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের প্রশ্নের সমাধান নিয়ে। চলো আমরা তার সমাধানটা দেখি। আমরা 24-25 সেশনের প্রশ্নের সমাধানে যাচ্ছি। এই যে, তো আমরা প্রথমে অ্যানালাইসিসটা দেখে নেই। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যেই বাংলার যে 15টি প্রশ্ন আসে, সেগুলো কোত্থেকে এসেছিল। প্রথমে দেখতে পাচ্ছি গদ্য থেকে 6টি প্রশ্ন এসেছে, সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন। বিগত কয়েক বছরের মধ্যে গদ্য থেকে একচেটিয়া 6টি প্রশ্ন, কবিতা থেকে 3টি প্রশ্ন, নাটক এবং উপন্যাস থেকে 0 কোনো প্রশ্নে আসেনি। এমন নয় যে 24-25 আসেনি বলে অন্য কোনো সালে আসবে না, এমনটা নয়। তারপরে ব্যাকরণ থেকে 4টি এসেছে, মুখস্থ বিদ্যা থেকে 2টি এসেছে। অর্থাৎ এই সেক্টর গুলো থেকে আসে, কখনো সবগুলো থেকে, কখনো কোনোটা বাদ যেতে পারে। আর কোনো বছর বাদ গেল বলে পরের বছর যেগুলো থেকে আসবে না, এমন কোনো কথা নেই। আচ্ছা, দেখেন আমাদের সামনে প্রথম প্রশ্ন যে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, এখানে লক্ষ্মী শব্দটি এটা পদ্য থেকে এসেছে। আমাদের বহুল পরিচিত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে এসেছে। এই লাইনটি হচ্ছে আমাদের কবিতার 91 আমাদের 51 নম্বর লাইন থেকে। এইটা হচ্ছে আমাদের গদ্যের 51 নম্বর লাইন থেকে, 51 নম্বর পংক্তি থেকে এসেছে। আচ্ছা, রাবণ অনুজ, রাবণের ছোট লক্ষ্মী রাবণ আত্মজে, অর্থাৎ বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে বলছেন। এই যে এই লক্ষ্মী শব্দটা মূলত হচ্ছে লক্ষ্য করে। লক্ষ্মী মানে লক্ষ্য করে। এখন রাবণ আত্মজে, এই আত্মজে এই কথাটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মেঘনাদ। এইটা দ্বারা বোঝাচ্ছে মেঘনাদ। আর এই আত্মজে সাধারণত রাবণের আত্মা থেকে জন্ম যান। আত্মজে মানে রাবণের আত্মা থেকে জন্ম, অর্থাৎ মেঘনাদ রাবণের ছেলে। তো চাচা বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে কথা বলছেন। এটা আমাদের বিভীষণ প্রতি মেঘনাদ যে কবিতাটি আছে, এটা 72 লাইনে, তার মধ্যে 51 নম্বর লাইনে এই লাইনটি হচ্ছে 51 নম্বর লাইন, যে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে লক্ষ্মী শব্দটি ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখেন আমাদের পদ্য থেকে প্রশ্নটি এসেছে, আর প্রশ্নটি করা হয়েছে যে গ্রামাটিক্যাল। তার মানে আমাদের মেন বইয়ের কবিতা গল্প কোনোটারই যে কোনো লাইন দিয়ে কোনো ব্যাকরণের প্রয়োগ চাইবে না, এমনটা কিন্তু নয়। এখন দেখেন এটা বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ নাকি সর্বনাম। তো যেহেতু এখানে লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করে, লক্ষ্য করে, তো সুতরাং আমরা এখানে লক্ষ্য করে তো কোনো কিছু করা হওয়া বুঝালেই তো ভার্ব হয়, তাহলে এটা হবে ক্রিয়াপদ। এই যে একটু ক্রিয়া হবে। তাহলে আমরা দেখে নেই হচ্ছে রাইট অ্যান্সারটি, আমরা দেখে নেই। এই যে ক্রিয়াপদ। আমরা পরের প্রশ্নে যাই। দেখেন এখানে লেখা আছে, আমি এখানে দিয়েছি এই যে আমাদের 15টি প্রশ্নের মধ্যে এটা গদ্য থেকে এসেছে। গদ্য থেকে এসেছে, এখানে লেখা আছে রেইনকোট গল্পের একটি লাইন, এটা প্রথম প্যারার শেষ লাইন, অর্থাৎ 6 নম্বর লাইন আমাদের মূল টেক্সটের। রেইনকোট গল্পের প্রথম প্যারার 6ষ্ঠ লাইন থেকে এসেছে। দেখেন এখানে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার মানে আপনি মূল টেক্সট কতটা সচেতন হয়ে পড়ছেন, কোন শব্দ বাদ পড়লে আপনি পারছেন কিনা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এরকম কিছু রত্ন দরকার, যে রত্নগুলোকে তারা খুঁজছেন এইভাবে। এখানে বাদলায় মানে বর্ষায় বন্দুক বারুদ কি একটু ঢেস নেবে না। আমরা জানি লাইনটা হচ্ছে একটু কি জিরিয়ে নেবে না, নিশ্চিন্তে কয়টা দিন আরাম করো, এইভাবে লাইনটা আছে। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ঘুমিয়ে, জিরিয়ে, ডেকে, বিরতি, যদিও শব্দগুলো আশেপাশে আছে, কিন্তু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে জিরিয়ে নেওয়া। আমরা যদি রাইট অ্যান্সারটা দেখি, এই যে জিরিয়ে নেবার কথা বলা আছে। তারপরের প্রশ্নে আমরা যাই।
আমাদেরকে গদ্যগুলো খুব ভালো করে পড়তে হবে, পদ্যগুলো খুব ভালো করে পড়তে হবে। ধারাবাহিকভাবে তৃতীয় প্রশ্ন হচ্ছে, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তাহারই ঢেস। আমি প্রশ্নের সমাধানে পড়ে যাচ্ছি, আগে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে একটু গ্রামারের কথা আছে। মানুষের মধ্যে যাহা অন্তরতম, এই যে এখানে তম বর্ণটি আছে, তম শব্দটি আছে, শব্দাংশটি, এই যে এটা, এটা মূলত হচ্ছে বাংলায় ডিগ্রির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটাকে বাংলা অতিশায়ন বলে। তম থাকলে আমরা সব সময় এটাকে সুপারলেটিভ বলবো, অর্থাৎ সবচেয়ে বুঝাবে। বিশেষণের অতিশায়ন, এটা অতিশায়ন, তম হলে সবসময় সুপারলেটিভ হবে, এবং সেটা হচ্ছে বহুর মধ্যে, এটা বহুর মধ্যে, বহুর মধ্যে বুঝাতে তম বসে। আর কোন শব্দের শেষে তম থাকলে বিনা দ্বিধায় এটা তৎসম শব্দ। আচ্ছা, আমরা একটু দেখি, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যে কোনো সময় এক কথা প্রকাশে আসতে পারে। আমি দুইটা শব্দ লিখি, দেখেন, একটা শব্দ লিখলাম আমি হচ্ছে নির্বাচনীয়, আর এখানে লিখলাম হচ্ছে নির্বচনীয়। নির্বচনীয়, দেখেন, নির্বাচনীয়, নির্বাচন মানে ইলেকশন, আর নির্বচন যেটা নির্বচনীয়, এটা হচ্ছে কথায় বা বচন থেকে, এর মূলে আছে বচন, এর মূলে আছে বচন। তাহলে এখানে বচন, যে অনুপম বলছেন কল্যাণীকে ট্রেনে দেখার পরে যে অনির্বচনীয়, যা আমি কথায় বা বচনে প্রকাশ করতে পারবো না, কথায় প্রকাশ করতে পারবো না, সে যে কেমন রঙের কাপড়, মানে কিভাবে পরিয়েছে তা আমি জানি না, বিস্তারিত আমার লেখার সুযোগ নেই, সে এইভাবে বলছে। আর আমরা দেখেছি 24-25-এর ধারাবাহিকতায় 25-26-এও অপরিচিতা থেকে একটা রোমান্টিক বাক্য নিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে। যেমন এই গল্পের মধ্যে কিছু কিছু লাইন আছে এরকম করে, যে আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা, ম্লান ফুলটি মুখ তুলিল, অবশেষে নববর্ষা জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এইভাবে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আপনাকে খুব ভালো করে শিখতে হবে। তাইলে এখানে লেখা আছে, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তাহারই। এখানে লিখছে লেখকের মতে, আমরা জানি লেখকই, লেখকের মতে বলছে যে মানুষের মধ্যে যাওয়া অন্তরতম, এখানে মূলত হচ্ছে কথক হচ্ছে অনুপম, এই যে কণ্ঠস্বরে যেন তাহার চেহারা, এই চেহারা হচ্ছে আমাদের এখানে আহ সঠিক উত্তর। আমরা এরপরে সঠিক উত্তরটি আমরা দেখে নিচ্ছি, চেহারা। তারপরের প্রশ্ন আমরা যাই, দেখেন এখানে 4 নম্বর প্রশ্ন, আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। আবিধানিক ক্রমে, এখানে আরেকটা বিষয় আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা খুব ভালো করে লক্ষ্য করুন, এটা প্রতি বছরই আসে, প্রতি বছর বি ইউনিটে এরকম একটা প্রশ্ন লাস্ট প্রিভিয়াস কয়েক ইয়ারে আসতে দেখা গেছে। এখানে লেখা আছে যে আবিধানিক শব্দটা হচ্ছে অভিধান, অভিধান যোগ ইক সমান সমান আবিধানিক। কোন শব্দের শেষে ইক যুক্ত হলে শব্দটি বিশেষণ হয়ে যায়। আর এখানে আছে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, কোন শব্দগুলো হচ্ছে অভিধানের সিরিয়ালি ঠিক আছে। তাহলে আমরা একটু প্রমাণ দেখি, দেখি একটু। আচ্ছা, এখানে দেখেন, এই যে এ অপশনের মধ্যে 3টা শব্দ আছে অ অ দিয়ে, আমি 3টা শব্দ, একটা অ, আরেকটা অ, এখানে আরেকটা অ নিলাম, 3টা অ নিছি, 3টা শব্দের অ এর মাধ্যমে জানলাম 3টা শব্দই প্রথমে হতে পারে। কিন্তু কার অবস্থান কি, আমরা দ্বিতীয় বর্ণে যাব। এখানে আছে অনুস্বার, পরে আছে ক, পরে আছে উ, যুক্ত বর্ণ হিসেবে উ আছে। দেখেন, আছে অনুস্বার, আছে ক, আছে হচ্ছে উ, এই 3টার মধ্যে কে আগে? আপনাদেরকে বলে রাখি, অভিধানে আগে হচ্ছে স্বরবর্ণ, পরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এর মাঝে এই 3টা বর্ণ খুবই গুরুত্বপূর্ণ, এদের অবস্থান স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণের আগে। তাহলে অ এর পরে ক হবে মানে ব্যঞ্জন হবে, নাকি অ এর পরে মানে হচ্ছে স্বরের পরে হচ্ছে ব্যঞ্জন হবে? নিশ্চয় ব্যঞ্জন হবে। তাহলে অ এর পরে হবে এখানে অনুস্বার হবে। তাহলে এই শব্দটা আগে আছে, এটা আমরা প্রমাণ করবো অনুস্বার দ্বারা। এরপরে আসেন, এখানে আছে ক আর এখানে আছে উ, ক আর উ এর মধ্যে কি আগে? নিশ্চয়ই ক আগে, তার মানে এই অপশনটাও ঠিক আছে।
অংশের পরে অভিধানে পাওয়া যাবে অকাল, অকালের পরে পাওয়া যাবে অঙ্ক। এই সিরিয়ালটা ঠিক আছে, সুতরাং এটা রাইট হবে। আমরা দেখে নেই বাকিগুলো ভুল কেন, সেটা একটু দেখে নেই। এখানে আছে ক, এখানে আছে ক, এখানে আছে ক, তিনটা বর্ণ আছে ক। আমরা এটার ব্যাখ্যাটা একটু দেখছি। আমি এটা একটু মুছে ফেললাম। এটা তো রাইট হয়েছে আমাদের। আচ্ছা, এটা একটু দেখেন, একটা ক, এখানে আরেকটা ক, এখানে আরেকটা ক দিলাম, তিনটার মধ্যে আছে ক। এরপরে ক আকার, ক আকার, ক রস্যুকার। আকার রস্যুকারের মধ্যে কার চিহ্নের মধ্যে কে আগে? আকার আগে, পরে হচ্ছে রস্যু। তাহলে এখানে যদি আগে আকার হয়, ক আকার কা, ক আকার কা, ক আর রস্যুকার কু, এই কু তাহলে পরে আছে, এটা শেষেই আছে। এখন এই দুইটা শব্দের মধ্যে কে আগে পড়ে সেটা আমরা দেখে নেব। ক আকার, ক আকার, এই দুইটা ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক আকার বর্গীয় জ, ক আকার চ। আমরা জানি চ ছ বর্গীয় জ, চ ছ বর্গীয়, চ আগে বর্গীয় জ পরে। তার মানে এখানে কাজ আগে আসার কথা ছিল, কাজ পরে যাওয়ার কথা ছিল। সুতরাং এই অপশনটা ভুল হচ্ছে এই কারণে, ক আকার মিল আছে, ক আকার মিল আছে, কিন্তু চ এবং জ, জ এবং চ, এই কারণে এই অপশনটা ভুল, এটা রাইট নয়, এটা সঠিক উত্তর হবে না। পরের অপশন দেখি, এটা গ, এটাও গ দিয়ে, এটাও গ দিয়ে, তিনটা শব্দ আছে গ দিয়ে। তার মানে এখন আমরা জানি না কে আগে পরে বসবে। তারপরে এখানে গয়ের সাথে আছে রিকার, এখানে গয়ের সাথে আছে ওকার, এখানে গয়ের সাথে আছে অ, গ অ। তার মানে কি, এটাতে অ থাকলে সে রিকার এবং ওকারের আগে বসবে। তার মানে গণ্য শব্দ আগে হওয়ার কথা ছিল, তারপরে গৃহ হওয়ার কথা ছিল, তারপরে গোল হওয়ার কথা ছিল। এটা এই কারণে সঠিক নয়, গণ্যকে পিছনে রাখা হয়েছে। এরপরে দেখেন দীর্ঘ, দেহ এবং দৃশ্য, এখানে যে তিনটি শব্দ আছে সেই তিনটি শব্দ একটু আমরা দেখি। দ, 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 তিনটার মধ্যে দ আছে, তিনটার মধ্যে যে দ আছে, তিনটার মধ্যে যে দ আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটায় যদি দ থাকে, দয়ের সাথে দীর্ঘিকার, দয়ের সাথে একার, দয়ের সাথে রিকার আছে। আমরা যদি দেখি আকার রস্যিকারের মধ্যে, আকার রস্যিকারের মধ্যে কি করা লাগবে, দীর্ঘিকার আগে নাকি রিকার আগে নাকি হচ্ছে একার আগে? নিশ্চয়ই হচ্ছে দীর্ঘিকার আগে, দয়ে দীর্ঘিকার, এটা আগে, ঠিক আছে। এই দুইটা শব্দ কে আগে আসবে? দয়ের সাথে একার আছে, দয়ের সাথে রিকার আছে, নিশ্চয়ই দয়ের সাথে রিকারটা আগে আসবে, কারণ আকার রস্যিকার দীর্ঘিকার রিকার একার রিকারের পরে, তার মানে এটা আগে আসবে, দেহটা পরে যাবে। তো সুতরাং আমরা সঠিক উত্তরটা পেলাম এটা। এই প্রশ্নটা বারবার আসে, বিভিন্ন সালে এসেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছরই এই ধরনের একটা প্রশ্ন আবিধানিক ক্রম থেকে আসতেছে, লেক্সিকোগ্রাফি থেকে বারবারই প্রশ্ন আসতেছে। সঠিক উত্তরটা দেখে নিই। আমাদের এ অপশন অংশ, অকাল এবং হচ্ছে অঙ্ক সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ক্রমাগত ভুল করো না। বাক্যটিতে ক্রমাগত শব্দটি, অর্থাৎ ব্যাকরণের প্রশ্ন এসেছে, ব্যাকরণ থেকে এই প্রশ্নটি। আচ্ছা, এখন এখানে লেখা আছে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, আর আছে অনুসর্গ। দেখেন এখানে যে শব্দটি দেওয়া হচ্ছে আমাদেরকে, এই যে ক্রমাগত, এখানে ক্রমাগত এটা কোনোভাবে অনুসর্গ নয়। কেন? আমরা জানি অনুসর্গের ইংরেজি হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন হচ্ছে মাঝে, মধ্যে, ব্যতীত, বিনা, এই ধরনের শব্দ, তার মানে এটা কোনোভাবেই নয়। আচ্ছা, সর্বনাম হচ্ছে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যেটা বসে, এটি ওটি, আমি তুমি সে তিনি তারা, এটা এরকম নয়। আমরা এসি মানে হচ্ছে ইলিমিনেশন পদ্ধতি অবলম্বন করলাম, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। আর ক্রমাগত তো কোনো সময় কোনো বিশেষণ হচ্ছে না, যদিও কখনো কখনো ক্রমাগত শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ক্রমাগত ভুল করো না, এখানে ভুল করার ধরনটা বুঝাচ্ছে। আমরা জানি ইংরেজিতে এমপিটি, ম্যানার প্লেস টাইম, বাংলায় ম্যানার প্লেস টাইম সব সময় ক্রিয়া বিশেষণ হবে। ক্রিয়ার ধরনটা মানে তুমি কেমন ধরনের ভুল করো না, তুমি ক্রমাগত ভুল করো না, এই কারণে এটাকে ক্রিয়া বিশেষণ ধরতে হবে আমাদেরকে। কাজের ভুল করার ধরনটাকে বুঝাচ্ছে এখানে, এই কারণে এটা ক্রিয়া বিশেষণ হবে। আমরা একটু সঠিক উত্তরটা দেখে নিই। এটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে প্রশ্নে যাচ্ছি আমরা। দেখেন 6 নম্বর প্রশ্ন, বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসের নিষ্পন্ন, বলেই দিচ্ছে যে সমাসের নিষ্পন্ন, এটা একটি সমাস দ্বারা গঠিত শব্দ। দেখেন কোন অপশনটা রাইট উত্তর আমরা সেটা একটু দেখব। আগে একটু বলে নিই, বৈষম্য বিরোধী দুইটা শব্দ, খেয়াল রাখবেন, বিশেষ্য প্লাস
বিশেষ্য, এদের মধ্যে যদি সম্পর্কটা বিভক্তির মাধ্যমে হয়, যদি বিভক্তির মাধ্যমে হয়, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক যদি বিভক্তির মাধ্যমে হয়, তাহলে বিনা দ্বিধায় তৎপুরুষ সমাস হয়। তাহলে এটা হচ্ছে বৈষম্য বিরোধী। তাহলে ব্যাস বাক্যটা হচ্ছে বৈষম্যের বিরোধী। বৈষম্যের বিরোধী। এই যে এখানে একটা এর যুক্ত হয়েছে, এর, আমি বললাম যে চায়ের বাগান, চা বাগান, এই যে এর আছে এখানে, এই যে এর টুকু, এটাই হচ্ছে আপনার বিভক্তি। দুইটা নাউন আছে এখানে, চা আর একটা হচ্ছে বাগান। এই দুইটা শব্দের মধ্যে বিভক্তি রিলেশন করছে, বৈষম্যের সাথে বিরোধী শব্দটি রিলেশন করেছে বিভক্তি। আর বিভক্তির মাধ্যমে যে সমাসটা হয় সেটা বিনা দ্বিধায় হচ্ছে আপনার তৎপুরুষ সমাস হয়, তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা রাইট উত্তরটি, রাইট অ্যান্সারটি দেখে নিই একটু। এটা তৎপুরুষ সমাস। পরের প্রশ্নে যাচ্ছি আমরা একটু। এখানে আছে দেখেন, আসলে এই যে বৈষম্য বিরোধী, 24-এর গণ অভ্যুত্থান থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী। তারপরে যদি দেখি এই যে পোর খাওয়া, সমাজে প্রচলিত, সামাজিক, গ্রামীণ, অথবা অথবা তোমার হচ্ছে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে আমাদের বাগধারা বা এক কথা প্রকাশগুলি এনে আমাদের প্রশ্ন করা হয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন, পোর খাওয়া, এই যে শব্দটি আছে এখানে, পোর খাওয়া, এটা হচ্ছে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক নেতারা, রাজনৈতিক নেতারা, রাজনৈতিক নেতারা পোর খাওয়া বলে। যেমন অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক পরিপক্ক হওয়া, অনেক ত্যাগ স্বীকার বা নির্যাতন স্বীকার করে যেই ব্যক্তিটি প্রতিষ্ঠিত হন, ঘুরে দাঁড়ান, তিনি হচ্ছেন পোর খাওয়া বলে তাকে, পোর খাওয়া। তো এই যে পোর খাওয়া, এখানে আছে পড়ে যাওয়া, পরিশ্রম করা, পতিত হওয়া, প্রতিকূলতা পেরোনো, প্রতিকূলতা পেরিয়ে যিনি হচ্ছেন এস্টাবলিশ হন, দাঁড়িয়ে যান, তিনি হচ্ছেন পোর খাওয়া। এটা বেশিরভাগ সময় এটা রাজনীতি তো ব্যক্তিত্বের সাথে তাদের জীবন আলোচনার ক্ষেত্রে এই ধরনের শব্দ আলোচনা প্রয়োগ করা থাকে, পোর খাওয়া নেতা। আচ্ছা, তারপরে আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। আমাদের রাইট উত্তর কোনটি, রাইট অপশন, এই যে প্রতিকূলতা পেরোনো। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। অধ্বনির, আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণ থেকে আরেকটি প্রশ্ন এসেছে, এবং ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের উচ্চারণ থেকে প্রশ্ন আসে, বরাবর প্রশ্ন আসে, এখনো এসেছে ধ্বনিতত্ত্ব থেকে এবং উচ্চারণ থেকে, যে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? অধ্বনির উচ্চারণ আছে দুই ধরনের, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। এখানে আছে বিবৃত, দেখেন আগে একটু, সংবৃত, সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। এই যে অধ্বনির বিবৃত, অধ্বনির বিবৃত মানে হচ্ছে অ ইকুয়াল অ, অ এর মতোই থাকবে। আর বিবৃত বললে অ ইকুয়াল হচ্ছে ও, অটা ও এর মতো হবে। এখন এই যে চারটা অপশন দেওয়া হয়েছে, চারটা অপশনের মধ্যে অনেক, অতুল, অধীর মানে হচ্ছে করুণ, এই চারটা শব্দ এখানে যে আছে, এর তিনটাই হচ্ছে আমাদের এখানে সংবৃত। সংবৃত তিনটি, এই তিনটি হচ্ছে সংবৃত, এই তিনটি। এর কারণ আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখেন একটু। এটা এই তিনটা ও কেন? যদি কোনো বর্ণে রস্যু থাকে, কোনো বর্ণে দীর্ঘই থাকে, কোনো বর্ণে যদি রস্যু থাকে, অর্থাৎ রস্যু, দীর্ঘী, রস্যই আর দীর্ঘ, এগুলো যদি কোনো বর্ণে থাকে, তার আগের অটা বিনা দ্বিধায় ও হয়ে যাবে। তার মানে কি, এটা রস্যু আছে, এই অটা কি হবে, ও হবে। তাহলে দেখেন এটা হচ্ছে উতুল, এটা উতুল। আর এখানেও এটা হবে ও, দীর্ঘইকার উচ্চারণে রস্যি হয়ে যায়, উধীর। আর এটা হচ্ছে উতুল। আর এই যে রয়ের সাথে রস্যু আছে, রয়ের সাথে রস্যু হলে আগের কটা ক, এটা ও হবে, করুণ। কয় ওকার, রয় রস্যু, দন্তন্য, মূর্ধন্য দন্তন্য সবসময় উচ্চারণে দন্তন্য হয়ে যায়, করুণ। এখন আসেন, এখানে কি রস্যি, রস্যু, দীর্ঘী এরকম কেউ আছে? নাই। না থাকলে আগের অ সবসময় কি হয়েছে, ও হবে। আরেকটা আসেন, অনেক শব্দের অটা
কেন আপনার বিবৃত মানে অই থেকে যাচ্ছে? খেয়াল করবেন শব্দের আগের না বোধক, শব্দের আগে না বোধক কোন অ সব সময় অই থেকে যাবে, না বোধক অই থেকে যাবে। অনেক মানে কি? অনেক নয় এক। অনেক কথার ব্যাখ্যা হচ্ছে নয় এক, যেটা এক নয়, এটা না বোধক অ। না বোধক অ কখনো ও হয় না, এটা মাথায় রাখবেন। আর না বোধক অ যেহেতু ও হয় না, সেটাকে সবসময় বিবৃত বলবে, সবসময় বিবৃত বলবে। তাহলে এটা কি থাকবে? এটা হবে অনেকই হবে, অনেক। এই যে অনেক, এটা। তাহলে আশা করি এটা প্রশ্ন ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্নে যাচ্ছি আমরা একটু, বা এটার সঠিক উত্তরটা আমরা দেখে নিই। অনেক। তারপরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়। তার মানে 3টা অপশনে ওনার রচনা থাকবে, আরেকটা অপশনে যে বলবে কোনটা নয়, কোনটা নয় হচ্ছে ওনার রচনা। অপশন এতে আছে মতিচোর। এইটা দেখেন গদ্য থেকে এসেছে, লেখক পরিচিতি। রোকেয়া কখনো কবিতা লেখেননি, সুতরাং এই ক্ষেত্রে তার কোনো ধরনের, এটা কাব্য আমাদের পদ্য থেকে আসেনি, এটা গদ্য থেকে এসেছে, লেখক পরিচিতি থেকে। লেখক পরিচিতি থেকে প্রশ্ন বরাবরই আসে, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, শরৎ, এদের লেখক পরিচিতি আপনাকে পড়তেই হবে। মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিন, খ্যাতিমান লেখকদের যে কোনো জীবনী থেকে যে কোনো সময় প্রশ্ন আসবে। মতিচোর তার হচ্ছে আপনার আহ প্রবন্ধ গ্রন্থ। তারপরে আমরা যদি দেখি এখানে হচ্ছে পদ্ম গোখরা। পদ্ম গোখরা নজরুলের হচ্ছে গ্রন্থ। এখানে বলছে রোকেয়া সাখাওয়াতের রচনা নয় কোনটি, তার আছে রোকেয়া সাখাওয়াত আছে পদ্ম রাগ। পদ্ম গোখরা আর পদ্ম রাগ, পদ্ম রাগ রোকেয়া, পদ্ম গোখরা নজরুল। তাইলে পদ্ম গোখরা নজরুল আর পদ্ম রাগ হচ্ছে একটা গোখরা একটা রাগ। এই যে রাগ আছে, যেটা পদ্ম রাগ, রাগে রোকেয়া র আছে, রোকেয়াতে র আছে, রাগেও র আছে। সুতরাং পদ্ম রাগ বললে রোকেয়া হবে, আর পদ্ম গোখরা বললে কখনো রোকেয়া হবে না, এটা নজরুল হবে। অবরোধ বাসিনী, এটা তার একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। সুলতানাস ডিম, এটা হচ্ছে তার গ্রন্থ। সুতরাং এগুলো রোকেয়ার রচনা, আর পদ্ম গোখরা হচ্ছে নজরুলের। আচ্ছা, তারপরের প্রশ্ন, অথবা আমরা একটু রাইট অ্যান্সারটি দেখে নিই। আচ্ছা, পদ্ম গোখরা। পরের প্রশ্ন, আমরা 10 নম্বর প্রশ্নে আছি। বিলাসী গল্পে উল্লেখ নেই। দেখেন আপনি স্টুডেন্ট হিসেবে কতটা চৌখুশ, কর্তৃপক্ষ বারবার খালি এটা জানতে যাচ্ছে কোন বিষয়টা গল্পে আছে, কোন বিষয়টা কবিতাতে আছে, কোন বিষয়টা কবিতাতে নাই, কোন শব্দটি এই গল্পে আছে, এইটা জানতে যাচ্ছে। টেক্সট সচেতন আপনি কতটা খুঁটিয়ে খুঁটিয়ে বই পড়েন। এখানে আছে বিলাসী গল্পে, আমরা জানি শরৎচন্দ্রের গল্প, বিলাসী গল্পের উল্লেখ নেই। এই যে হুমায়ুন, আমরা জানি এখানে বাবর আছেন, বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের পুত্র হচ্ছেন আকবর, আকবরের পুত্র হচ্ছেন হুমায়ুন, হুমায়ুন হচ্ছেন মুঘল সম্রাট, বাবর ও মুঘল সম্রাট। কিন্তু এখানে মাঝখানে বলছেন যে কার উল্লেখ নেই। আমরা হুমায়ুনকে পেয়েছি গল্পের 2য় পৃষ্ঠায়, এবং তোগলক খান নাম পেয়েছি, কিন্তু তোগলক খান নামক কোন ব্যক্তি ইতিহাসের পাতাই নেই। শরৎবাবু বলছেন আমরা ভুল লিখতাম পরীক্ষায়, তোগলক খা লিখে দিয়ে আসতাম হুমায়ুনের বাপের নাম, কিন্তু তোগলক খা বলতে ইতিহাসের কোনো ক্যারেক্টারই নেই। আছে গিয়াসউদ্দিন তোগলক, বাট তোগলক খা নামে কেউই নেই, কেউই নেই। তাহলে এই তোগলক খান নামটা আছে 2য় পেজে, হুমায়ুনের নাম আছে, ভূদেব বাবু আছে। ভূদেব বাবু কে? গল্পের একেবারে শেষ প্যারার দিকে, শেষ প্যারায় যে শরৎ বাবু ভূদেব বাবু নাম এনেছেন। ভূদেব বাবু একজন হিন্দু ধর্মের সংস্কারক ব্যক্তি ছিলেন। সংস্কারক ব্যক্তি, তিনি প্রবন্ধ লিখতেন। তিনি লিখেছেন সামাজিক প্রবন্ধ, তিনি লিখেছেন পারিবারিক প্রবন্ধ, তিনি লিখেছেন আচার প্রবন্ধ, যেইগুলো ওই সময়ে খুব প্রচলিত ছিল সমাজ সংস্কারের বিষয়ে, যেইগুলো পরে মুগ্ধ হয়েছিলেন শরৎ বাবুরা। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি এখানে বাবরের নাম নাই, কারণ হুমায়ুনের লেখক হুমায়ুনের নাম তোগলক খা লিখে আসতো, আর ভূদেব বাবুর নাম লেখক ধার করে উল্লেখ করেছেন গল্পের শেষের দিকে। এখানে বাবর হবে উত্তর। আচ্ছা, এই যে বাবরের নাম নেই। এরপরের প্রশ্নতে যাচ্ছি আমরা। 11 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আমাদের বর্তমানে যৌবনের গান প্রবন্ধ টেক্সট, কিন্তু যারা এর আগে পরীক্ষা দিয়েছিল, যারা এর আগে পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার মধ্যে আমার পথ ছিল, আমার পথ ছিল। তো এই আমার পথ থেকে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চিনলে,
ওইখানে লেখা ছিল আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। তো এখানে লেখা আছে বিনয় প্রদর্শনের মাধ্যমে, মিথ্যাকে ভয় করার মাধ্যমে। যদিও এই কথাগুলো ওই প্রবন্ধের মধ্যে কোথাও না কোথাও ছিল। আরেকটা ছিল ভুল স্বীকারের মাধ্যমে, মূলত ছিল ভুল স্বীকারের মাধ্যমে সত্যকে পাওয়া যায়। আর এখানে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আছে। ওই যে কথা আছে না ইসলামে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই কথাটা তো ঢাকা কলেজের মহান বাণী, সক্রেটিসের বাণী, নো দাই সেলফ, নিজেকে জানো নিজেকে জানো। নজরুল বারবার বলছেন নিজেকে নিজেকে জানো। এই কথাটাই ইন্ডিয়ান ফিলোসফিতে আছে, আত্মানুং বৃদ্ধি আত্মানুং বৃদ্ধি, নিজেকে জানো নিজেকে জানো। আচ্ছা, আমরা এখানে জানি যে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে। এই আত্মাকে চেনার মাধ্যমে, আত্মাকে চেনার মাধ্যমে আত্মনির্ভরশীলতা আসে। এটা আত্মাকে চেনার মাধ্যমে। পরের প্রশ্ন, এখানে লেখা আছে নজরুল থেকে দেখেন পরপর দুইটা প্রশ্ন। একটা এসেছে, আমরা জানি রবীন্দ্রনাথ নজরুল লেখক দুইজন, তাদের চারটা গদ্য পদ্য আমাদের ইন্টার টেক্সট। নজরুলের গদ্য আছে পদ্য আছে, রবীন্দ্রনাথের গদ্য আছে পদ্য আছে। এই চারটা পড়বেন, চারটা থেকে কোনো না কোনো প্রশ্ন প্রতিবারই আপনি পাবেন, প্রতিবারই পাবেন। কোনো প্রশ্ন এখান থেকে বাদ যাবে না, এই চারটাকে পড়তে পড়তে হবে। তো দেখেন নজরুলের আগের প্রশ্নটাই ছিল তার আমার পথ প্রবন্ধ থেকে, এখনকার প্রশ্নটা আসছে তার বিদ্রোহী কবিতা থেকে। এই বিদ্রোহী কবিতা আমাদের পাঠ্য, এখানে পদ্য থেকে এসেছে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এই যে হাল কথাটি আমরা যদি একটু খেয়াল করি, হাল কথাটি, এই হাল কথাটি সাধারণত কি বুঝায়? বোঝায় হচ্ছে অবস্থা, বুঝায় হচ্ছে দশা, বুঝায় হচ্ছে বর্তমান। এই এগুলো হচ্ছে হাল শব্দের অর্থ। এখন হাল শব্দের অর্থ কখনো আশা নয়, হাল শব্দের অর্থ দশা, হাল শব্দের অর্থ স্বপ্ন নয়, হাল শব্দের অর্থ লাঙ্গল নয়। হাল চাষ করায়, হাল চাষ করে লাঙ্গল দিয়ে, হাল অর্থ লাঙ্গল নয়, হাল অর্থ লাঙ্গল নয়, লাঙ্গল দিয়ে হাল চাষ করা হয়, কিন্তু এটা কখনোই এটা নয়। আচ্ছা, এটা তাহলে হচ্ছে আমরা দেখলাম এখানে উত্তর হচ্ছে দশা। তাহলে আমরা একটু সঠিক উত্তরটি দেখে নেই। তারপরের প্রশ্ন, আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন, একটা পারিবেশিক শব্দ ভর্তি পরীক্ষায় বারবার আসে, এটা এইচএসসি সিলেবাস আমাদের ছিল। এখানে আছে লিটারাল। লিটারাল মিনিংটা বলছে বাংলা পরিভাষা কি, লিটারালের বাংলা পরিভাষা। দেখেন এখানে আমাদের চারটা অপশন আছে, চারটা অপশন নিশ্চয়ই উত্তর হবে না, তাহলে উত্তর হবে কোনটা সেটা একটু আমরা দেখব। দেখেন আমরা অনেক সময় বলি লিটারাল মিনিংটা জানতে হবে, লিটারাল ট্রান্সলেশনটা তোমাকে জানতে হবে। লিটারালি ট্রান্সলেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আক্ষরিক অনুবাদ। এই লিটারাল অর্থ হচ্ছে আক্ষরিক, আমরা একটু দেখে নেই। এই লিটারাল, এটা আক্ষরিক, এটার হচ্ছে বাংলা। আমি যদি 2 নম্বরে যেটা বৈধ সেটা দেখি, এই যে লিগাল, লিগাল মানে হচ্ছে বৈধ, যেটাকে আমরা ভ্যালিডও লিখি, ভ্যালিড, ভ্যালিড লিখি। আরেকটা হচ্ছে আমাদের এখানে যে সাহিত্যিক এটা আছে পারিভাষিক শব্দ, সেটা লিটারেরি। তাহলে লিটারেরি কোনটা? আমরা যদি দেখি এই লিটারারি। লজিক্যাল, এটা হচ্ছে লজিক্যাল, লজিক্যাল। এই যে পারিভাষিক শব্দ, এগুলো আপনাকে জানতে হবে। সুতরাং এখানে যদি আমরা দেখি লিটারেল, এটার সঠিক এক্সাক্ট কোনটা হবে সেটা হচ্ছে আক্ষরিক, লিটারালি ট্রান্সলেশন, যেটাকে আক্ষরিক অনুবাদ বলে। তাহলে এটা দেখলাম আমরা এখানে আক্ষরিকটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। এর পরের অপশনটাতে আমরা যাচ্ছি, পরেরটার মধ্যে 14 নম্বর প্রশ্ন আমাদের এখানে আছে। দেখেন সোনার তরী, আমি বলেছিলাম রবীন্দ্রনাথ নজরুল থেকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হয় না। আমরা দেখেছি অপরিচিত থেকে প্রশ্ন এসেছে, আমরা দেখেছি সোনার তরী থেকে প্রশ্ন এসেছে, আমরা দেখেছি নজরুলের আমার পথ প্রবন্ধ থেকে এসেছে, আমরা দেখেছি বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন এসেছে। রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের কোনো পরীক্ষার কোনো দিন কোনো পাবলিক পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি। সব জায়গায় নজরুলকে রবীন্দ্রনাথকে প্রাধান্য দিয়ে আপনাকে পড়তে হবে। তাহলে এখানে আছে সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা ধারা, মানে এই ঘটনাটা কখন ঘটেছে। আমরা দেখি এখানে লেখা আছে সকালের, এখানে লেখা আছে রাতের, এখানে আছে বিকেলের, এখানে আছে সন্ধ্যার, কিন্তু চারটা শব্দের কোনোটাই সোনার তরী কবিতার মধ্যে নাই। আছে কি? প্রভাত বেলা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তাহলে প্রভাত বেলা নির্দেশ করে কোনটাকে? প্রভাত তো নির্দেশ করে সকালকে, রাতকেও না, বিকেলকেও না, সন্ধ্যাকেও নয়। আচ্ছা, তাহলে আমরা দেখবো প্রভাত বেলা। আর এই প্রভাত বেলা যে লাইনটা আছে, এই যে প্রভাত বেলা, প্রভাত বেলা, প্রভাত বেলা এইভাবে লেখা আছে, এখানে একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে। এরকম করে 1 2 3 4 5
পাঁচ মাত্রার লাইন আছে কবিতার মধ্যে 6টি। এই 6টি লাইনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় 5 মাত্রার লাইন, এটা দ্বিতীয় 5 মাত্রার লাইন। এখানে সকালকে বুঝাচ্ছে, এটা প্রভাত বেলা। তাহলে এখানে উত্তর হবে সকাল, অর্থাৎ প্রভাত বেলা যেটা সকাল হবে। তাহলে আমরা সঠিক উত্তরটি একটু দেখে নিই। এই যে সকালের কথা বলা আছে। এরপরের প্রশ্ন যাচ্ছে আমরা 15 নাম্বার, আমাদের শেষ প্রশ্ন, আজকের সমাধান শেষ প্রশ্ন। দেখেন, বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্রনাথ। আমি যা দেখলাম এই 24-25 প্রশ্ন সমাধান করতে এসে আমি দেখলাম বাংলার প্রশ্নটা রবীন্দ্রনাথ এবং নজরুল নির্ভর। রবীন্দ্রনাথ এবং নজরুল নির্ভরই পরীক্ষার প্রশ্ন হয়েছে। এর মধ্যে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে রবীন্দ্রনাথ প্রাধান্য পেয়েছেন সবচেয়ে বেশি। সুতরাং এই দুই রাইটারকে আপনাকে কেন প্রাধান্য দিতে হবে, আমি আরেকটা কথা বলে যাই। রবীন্দ্রনাথ, নজরুল এই দুইজন বাংলা সাহিত্যে যা দিয়েছেন, এই দুইজন যদি এসে বলেন আমরা যা লিখে জমা দিয়েছি আমরা তা ফেরত নেব, তাহলে দেখবেন আমাদের জামা কাপড় ছোট হয়ে যাবে। অর্থাৎ তারা দুইজন যদি তাদের সাহিত্যটাকে আমাদের এখান থেকে উঠিয়ে নেয়, আমাদের আর দেওয়ার মতো কিছু থাকবে না। সুতরাং এই দুইজনকে বাদ দিয়ে হবে না। এখানে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা, বাংলাদেশের সাথে সম্পৃক্ত রবীন্দ্র রচনা। দেখেন এখানে আছে মুকুট। মুকুট হচ্ছে রবীন্দ্রনাথের নাটক, যিনি গল্প আকারে এটা লিখেছিলেন, এটার উপর নাটক। এটা আমরা জানি হচ্ছে ত্রিপুরার রাজার ঐতিহাসিক ইতিহাস বর্ণনা করতে যে এই মুকুট নাটকটি হচ্ছে তিনি রচনা করেছেন। বলাকা, এই বলাকা হচ্ছে ওনার একটা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ উনি যখন গীতাঞ্জলি দিয়ে নোবেল পেলেন, এরপরে হচ্ছে তিনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তিনি যে প্রশংসা পেয়েছিলেন বিভিন্ন বিষয়কে নিয়ে কি তিনি বলাকাটা লিখেছিলেন। এরপরে যদি দেখি চোখের বালি, এই চোখের বালি ওনার একটা হচ্ছেন অনন্য সাধারণ একটি হচ্ছে উপন্যাস, যেটার অবলম্বনে 2003 সালে ঋতুপর্ণা 2003 সালে হচ্ছেন ওনাকে নিয়ে একটা সিনেমা নির্মাণ করেন, এই যে চোখের বালি নিয়ে, যেটার মধ্যে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায়। এরপরে যদি দেখি ছিন্নপত্র, এই ছিন্নপত্র রবীন্দ্রনাথ তার সত্যেন্দ্রনাথ ওনার যেই ভাই ছিল, ওনার যেই মেয়ে অর্থাৎ ভাতিজির কাছে এই পত্রগুলো তিনি পাঠিয়েছেন। ছিন্নপত্র এটা একটা পত্র সংকলন, এটা চিঠি সংকলন। এখানে আছে ছিন্নপত্র, পত্র মানে চিঠি। সুতরাং আপনারা নিজেরাই বলেন, আমি শেষ উত্তরটি বললাম না, কোনটা রবীন্দ্রনাথের সাথে ইয়ের সাথে সম্পৃক্ত হতে পারে, বাংলাদেশের সাথে সম্পৃক্ত হতে পারে কোনটি? দেখেন আপনাদের মনে মনে যে উত্তরটা ধরেছেন সেটার সাথে এটা হচ্ছে মিলে যায় কিনা সেটা একটু আপনারা খেয়াল করেন। দেখেন এই যে উনি হচ্ছেন এই চিঠি চালাচালি করেছেন ওনার ভাতিজির কাছে, ভাস্তি যেটা। তো আজকে আমরা সমাধান করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 প্রশ্ন। ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের সকল প্রশ্নই সমাধান দেওয়া হবে। তো আজ এখানেই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পাবলিক ইউনিভার্সিটির যত প্রশ্ন আছে সবগুলি সমাধান করা হবে। সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, ইনশাল্লাহ।